Hey guys, what's up? Welcome back to Creative Camera YouTube channel. I am your host SoHeB Hasan and photographer or admin Creative Camera production house. Viewers, আজকে আপনাদের সাথে Canon কোম্পানির একটি ক্যামেরার পরিচয় করিয়ে দেব। আমি এই ক্যামেরাটা বেশ কিছুদিন আগে পারচেজ করেছি, নিজে ব্যবহার করেছি এবং আমার ভালো লাগা খারাপ লাগা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ যে মডেলটি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য এই মডেলটি কেনা উচিত হবে কিনা, কিংবা আপনি যে কাজের জন্য ক্যামেরা কিনতে যাচ্ছেন সেই কাজের হিসাবে আপনার এই ক্যামেরাটা উপযুক্ত হবে কিনা। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ বিশ্বাস করি যে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকার করবে। সো যদি উপকার করে থাকতে পারি তাহলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটার পাশে থাকতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। কথা না বাড়াবো না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইজ। আজকের ভিডিওতে আবার আপনাদেরকে শুরুতেই বলেছি আজকে আপনাদের সাথে ক্যানন কোম্পানির একটি ক্যামেরার পরিচয় করিয়ে দেব এবং আমার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন, বাট ক্যামেরা সম্বন্ধে একটা বেসিক ধারণা না থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনি যে কাজের জন্য ক্যামেরাটা কিনতে যাচ্ছেন সেটা আপনার জন্য উপযুক্ত হবে কিনা। সো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে যাই। সেটি হচ্ছে যে আজকে যে ক্যামেরাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই ক্যামেরাটা আমার হাতে দেখতে পাচ্ছেন। তো আমি আনবক্সিংয়ে গেলাম না, কারণ আনবক্সিংয়ে যাওয়ার মতন সেই অবস্থাও নাই, কারণ যেহেতু আমি এই ক্যামেরাটা বের করে বেশ কিছুদিন ব্যবহার করেছি, তা আনবক্সিং করতেও পারলাম না আপনাদের সামনে, এর জন্য সরি। আর আনবক্সিং করেও আমার মনে হয় না সেমন কোনো লাভ আছে, কারণ একটা ক্যামেরার সাথে বক্সে যা যা থাকে আমিও তাই পেয়েছি। আপনার ব্যাটারি পেয়েছি, তারপরে ব্যাটারি চার্জার পেয়েছি, চার্জার কেবল পেয়েছি, লেন্স কভার পেয়েছি, তারপরে লেন্স পেয়েছি, আর ক্যামেরার বডিটা পেয়েছি, আনুষঙ্গিক কেবল টেবল যা থাকে সব কিছুই পেয়েছি। তো এই হচ্ছে আমার হাতে সেই ক্যানন কোম্পানির কাঙ্ক্ষিত ক্যামেরা। তো এই ক্যামেরাটার মডেল হচ্ছে EOS 1300D, অর্থাৎ বাংলাদেশি ভাষায় যাকে বলে 1300D। তো প্রথমে আগে আপনাদের এর ভালো দিকগুলো শেয়ার করব, তারপরে খারাপ দিকগুলো। ভালো দিকগুলোর মধ্যে সবচাইতে আপনার চোখে লাগার মতো যে জিনিস সেটি হচ্ছে এর কম্প্যাক্ট সাইজ এবং হ্যান্ডি একটা সাইজ ক্যামেরা। অর্থাৎ যারা বিগিনার লেভেলের ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার আছেন তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট হবে যদি আপনি একটা ভালো কমফোর্ট ফিল না পান। কারণ দেখা গেছে যে অনেক সময় আপনি যদি একটা ক্যামেরা ধরে ভালো মতন স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে কিন্তু আপনার ছবি তুলতে গেলে অনেক রকম সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই ক্যামেরাটা আপনাকে যথেষ্ট পরিমাণ স্যাটিসফাই করবে, কারণ এর যে এখানে যে গ্রিপগুলো দেওয়া হয়েছে গ্রিপগুলো বেশ হ্যান্ডি গ্রিপ, আর আপনি ধরে বেশ ভালো একটা ফিল পাবেন। আর মোটামুটি এর যেই গভীরতা সেই গভীরতাটা ভালো মতনই দেওয়া হয়েছে, আপনার আঙুলগুলো সুন্দরভাবে এখানে এঁটে যাবে। আর এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের যে এই আঙুলটা যখন আমরা ব্যবহার করি এখানে আপনারা বেশ সুন্দর একটি গ্রিপ দেওয়া হয়েছে, আর এই গ্রিপটাতেও আপনারা বেশ একটা কমফোর্ট ফিল পাবেন। এরপর আসতেছে হচ্ছে গিয়ে এর ভিউ ফাইন্ডার। তো ভিউ ফাইন্ডারটা মোটামুটি একটা ভালো জায়গায় দেওয়া হয়েছে এবং আনুষঙ্গিক যেভাবে ভিউ ফাইন্ডার বিগিনার লেভেলের যে ক্যামেরাগুলোতে দেওয়া হয় সেটাই দেওয়া আছে। এখানে আপনার ব্র্যান্ডিং করা আছে ক্যানন কোম্পানির লেখা। আর এখানে যে সুইচগুলো দেওয়া আছে প্রত্যেকটা সুইচ এমনভাবে এখানে সেটিং করা হয়েছে যে বডির যেই শেপটা এই শেপের সাথে একদম মিলিয়ে আপনার সুইচগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাটন এমনভাবে দেওয়া হয়েছে এর কোনো বাটন উপরে উঠে নেই, অর্থাৎ যে কোনো সময় হয়তো কোথাও আঘাত পেয়ে যে কোনো সুইচটা নষ্ট হয়ে যেতে পারে সেরকম কোনো ভয় নেই, কারণ এটা একদম সুন্দরভাবে বডির সাথে সেট করে দেওয়া হয়েছে এই জিনিস। আর এটার যে স্ক্রিনটা এটা 3 ইঞ্চি একটা ডিসপ্লে দেওয়া হয়েছে স্ক্রিনটা। আর আনুষঙ্গিক এখানে একটা পপ আপ ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং ডায়াল মোডটা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আপনার শাটার যে বাটনটা দেওয়া হয়েছে এখানে একটা ডায়াল মোড দেওয়া হয়েছে যেটার দ্বারা আমরা অ্যাপারচার, ISO, শাটার স্পিড কমাতে বাড়াতে পারি। তারপরে এখানে আপনার ISO, AF, তারপরে হোয়াইট ব্যালেন্স, তারপরে আপনার শাটার স্পিড, এখানে সব কিছুই দেওয়া আছে। ডিসপ্লে ইনফরমেশন, ডিলেট মেনু, তারপরে হচ্ছে রিভিউ, সব কিছুই এখানে দেওয়া আছে, আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন। আনুষঙ্গিক এই সাইডে আপনারা বিভিন্ন যেই পোর্ট পাবেন, আপনার USB পোর্ট, তারপর হচ্ছে HDMI পোর্ট পাবেন। আর এখানে যে ব্র্যান্ডিং যেটা প্রত্যেকটা ক্যানন ক্যামেরাতেই দেয়া থাকে এখানে দেয়া আছে। আর এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব লেগেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা প্লাস্টিক বডি, অর্থাৎ যে কোনো ঋতুতে আপনার যেই ওয়েদারে যেই আমাদের ক্যামেরাটা সবচাইতে সমস্যার সম্মুখীন হয় এটা কিন্তু সেই বাধাটা অতিক্রম করতে পারবে না, কারণ এটার বডিটা হচ্ছে প্লাস্টিক বডি। আর প্লাস্টিক বডি হওয়ার কারণে কিন্তু এটা বেশ হ্যান্ডি এবং হালকা হয়েছে। আর এটার যে লেন্স মাউন্ট, এই লেন্স মাউন্টে আপনারা ক্যানন কোম্পানির যে কোনো লেন্স আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা EF হোক কিংবা EFS হোক, সব ধরনের আপনারা লেন্স এখানে ব্যবহার করতে পারবেন। এদিক দিয়ে আমরা একটা ভালো ফ্যাসিলিটি পেয়েছি।
এটা তো গেল বাহিরের দিক। এখন আসেন ভেতরের দিক। ভেতরের দিকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে সেন্সর। এখানে ব্যবহার করা হয়েছে Digipod সিমো সেন্সর, যেটা আপনার মোটামুটি আপনার বলা যায় যে 50, 55, 60,000 টাকা দামের যে ক্যামেরাতে যে সেন্সরগুলো ব্যবহার করা হয় এটা তো সেম, সেই একই সেন্সর ব্যবহার করা হয়েছে Digipod সিমো সেন্সর। আর এটা হচ্ছে আপনার 18.7 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এটা আপনার সেকেন্ডে 6টা করে মানে ছবি শ্যুট করতে সক্ষম। অর্থাৎ আপনি যখন এই স্পোর্টসের যে ছবিগুলো তুলবেন, অর্থাৎ রানিং কোনো ছবিগুলো তুলবেন, সেক্ষেত্রে আপনি এখানে শাটার ক্লিক করে এক নাগাড়ে অর্থাৎ সেকেন্ডে আপনি 6টা ছবি তুলতে পারবেন, 6টা স্ন্যাপ আপনি নিতে পারবেন। আর আনুষঙ্গিক যেসব জিনিসগুলো থাকে মোটামুটি সেই জিনিসগুলো আছে। এখানে আপনারা 9টা ফোকাস পয়েন্ট পাবেন। এই তো গেল এর ভালো দিক। আর সবচাইতে বড় কথা হচ্ছে যেটা এটা খুবই হ্যান্ডি ক্যামেরা, এবং যারা বিগিনার লেভেলের ফটোগ্রাফাররা আছেন তারা এই ক্যামেরাটা বেস্ট একটি অপশন হতে পারে কিংবা চয়েস হতে পারে আপনার জন্য। এখন আসুন এর খারাপ দিক। যেহেতু এতক্ষণ ধরে আপনাদের সাথে আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটার ব্যাটারি। এর ব্যাটারি হচ্ছে আপনার বলা যায় একটা মানে খুবই দারুণ একটি পারফরমেন্স দিয়েছে আমার কাছে এই ব্যাটারিটা। এটা হচ্ছে আপনার 806 mAh ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। আর এই ব্যাটারি আপনি ফুল চার্জ করে যদি নতুন অবস্থায় থাকে, ফুল চার্জ করে অরিজিনাল ব্যাটারি হলে আপনি যদি ফ্ল্যাশ দিয়ে তোলেন তাহলে 440টার মতন ছবি তুলতে পারবেন। আমি 440টা ছবি তুলতে পেরেছি এটা ফ্ল্যাশ দিয়ে। আর ফ্ল্যাশ ছাড়া আপনারা 550 থেকে 600 পর্যন্ত ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন 25 মিনিট। 25 মিনিটের কম বেশি হতে পারে, আমি 25 মিনিট করতে পেরেছি। আর এটা আসলে নির্ভর করতেছে আপনাদের মানে ক্যামেরা কীরকমভাবে ব্যবহার করতেছেন সেটার উপর। তো এই তো গেল এর ভালো দিক। এখন আসেন খারাপ দিকগুলো। ভালো দিকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এটার মধ্যে আপনার NFC এবং আপনার ওয়াইফাই কানেকশনটা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি ছবি তুলে সাথে সাথে আপনি সেটা আপনার মোবাইলে ট্রান্সফার করে নিতে পারবেন। ভালো দিকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আপনার চাইলে অন্য যে কোনো ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন, তারপর আপনার বিভিন্ন যেই ব্যাটারি গ্রিপগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এখন আসুন খারাপ দিকগুলো। এটার মধ্যে আপনার ফোকাস পয়েন্ট খুবই কম, সেটা হচ্ছে আপনার 9টা ফোকাস পয়েন্ট পাবেন, যেটা আসলে বলতে গেলে ক্যামেরা যখন আমরা ছবি তুলি, ছবিতে যত বেশি ফোকাস পয়েন্ট হয় ছবি কিন্তু তত ভালো একটা আমাদের আউটপুট দেয়, ক্যামেরা আউটপুট দেয়। তো সেক্ষেত্রে এটার যে ফোকাস পয়েন্ট সেটা কম। আমি মনে করি ক্যানন কোম্পানি চাইলে ফোকাস পয়েন্টটি আরও বাড়িয়ে দিতে পারতাম। এরপর আসতেছে এর যে বডিটা একটা প্লাস্টিকের বডি। এটা আপনাকে কোনো ওয়েদার মানে যে সাপোর্ট, সেই সাপোর্টটা দিবে না। ওয়েদার প্রুফ না, যে কোনো ওয়েদার, বিশেষত বৃষ্টির সময় কিংবা বর্ষার সময় আমাদের ক্যামেরাটা ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকবে। তারপরে হচ্ছে এর স্ক্রিনটা একদম ফিক্সড করা। 3 ইঞ্চি একটি যে স্ক্রিন দেওয়া হয়েছে, এটা আর্টিকুলেটেড স্ক্রিন না। যদি আপনার নড়াচড়া করানো যেত তাহলে ভালো হতো, কারণ ইউটিউবাররা যারা ইউটিউবে ভিডিও করেন কিংবা আপনার বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম করেন তাদের জন্য স্ক্রিনটা কিন্তু রোটেটেবল হলে ভালো হয়, কিংবা যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য। বাট যেহেতু স্ক্রিনটা আপনার একবারে ফিক্সড করা, সেক্ষেত্রে আপনার ছবি তুলতে কিংবা ভিডিও করতে গেলে আগে থেকেই আপনাকে সমস্ত কিছু সেটিং করে তারপর আপনারা এই ক্যামেরাটা দিয়ে ভিডিও শ্যুট কিংবা ফটোশ্যুট করতে পারবেন। আরেকটা জিনিস যেটা খুব খারাপ লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে এর মধ্যে কোনো অটো ফোকাস পাবেন না। অর্থাৎ ভিডিও করতে গেলে আপনি কোনো অটো ফোকাস পাবেন না, ম্যানুয়ালি আপনাকে ফোকাস করে নিতে হবে। সেটা আপনার যেই শাটার বাটনটা আছে, শাটার বাটনটা হালকা প্রেস করে অর্থাৎ হাফ প্রেস করে আপনাকে ফোকাসটা করে নিতে হবে। এক্ষেত্রে যদি আপনার লেন্সের যে ভাইব্রেশন রিডাকশনের যে অপশনটা সেটা যদি অন থাকে কিংবা আপনার সেই রকম সিস্টেম যদি থাকে আপনার লেন্সে, সেক্ষেত্রে আপনার একটা বেনিফিট পেতে পারেন। বাট যদি ভাইব্রেশন রিডাকশন অপশনটি আপনার লেন্সে না থাকে তাহলে কিন্তু এই ক্যামেরাটা আপনাকে সেরকম কোনো সাপোর্ট দিতে পারবে না। এবং ক্যামেরার যে আউটপুট সেটা আমি মনে করি যে বিগিনার লেভেলের ক্যামেরা হিসেবে এবং বাজেট হিসাবে এই ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো ছবি দিবে আপনাকে। ভিডিওর ক্ষেত্রে আমি যে জিনিসটা খেয়াল করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে ডায়াল মোডটা, আপনি যখন ভিডিও মোডে যাবেন আপনাকে পুরো ডায়াল মোডটা ঘুরিয়ে তারপরে ভিডিও মোডে যেতে হবে। আর যখন আপনি ম্যানুয়ালিতে ছবি তুলবেন তখন আপনাকে ঘুরিয়ে একবার শেষ মাথায় গিয়ে আপনাকে ম্যানুয়াল মোডে ছবি তুলতে হবে। তো এই জিনিসটা আমি মনে করি যে ক্যানন কোম্পানি চাইলে একটু আলাদা করে দিতে পারতো, যেমন অন্যান্য যেসব ক্যামেরাগুলোর মধ্যে অন অফ বাটনটা যেটা থাকে সেখানে আমাদের ভিডিও অপশনটা থেকে যায়। আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার যে কিছু বাটন আছে, যে বাটনগুলো আমরা অন্য ক্যামেরায় পেয়ে থাকি, এই বাটনগুলো এখানে দেওয়া হয়নি। সেটা সরাসরি এখানে মেনুতে গিয়ে আপনাদের সেট করে নিতে হবে। আর ভিডিওতে আপনারা ISO, শাটার স্পিড কিংবা অ্যাপারচার এগুলো বাড়াতে কমাতে পারবেন না। তো এই দিক দিয়ে আমি মনে করি যে এই ক্যামেরাটা একটু মানে পিছিয়ে পড়েছেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এর
আইএসও সর্বোচ্চ আপনারা 6400 পর্যন্ত বাড়াতে পারবেন, এর উপরে আপনি আইএসও বাড়াতে পারবেন না, সেটা আপনার ভিডিওগ্রাফিতেই হোক কিংবা ফটোগ্রাফিতে হোক, এবং সর্বনিম্ন এটার আইএসও 100 থাকবে। আর আমি যতটুকু ব্যবহার করে বুঝেছি যে এটা আপনার যেই ডার্কনেস কিংবা আপনার যেই ইনডোরে যদি আপনি কোনো ফটোশ্যুট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার যে পপ আপ ফ্ল্যাশটা এটা ভালো একটা কাজ দেয় না। এই পপ আপ ফ্ল্যাশটা দেয়া না দেয়া আমি মনে করি সমান ব্যাপার। তবে এক্ষেত্রে আপনারা যদি এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করেন আপনারা একটা ভালো আউটপুট পাবেন। তো আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শর্টকাটভাবে বোঝানোর জন্য। আর এটার মানে সবচাইতে মেন যে বিষয় সেটা হচ্ছে বাজেট। আমার কাছে এই ক্যামেরাটার দাম নিয়েছে 26,000 টাকা। তো দোকান হিসাবে কম বেশি নিতে পারে, তো আপনারা চাইলে যদি এর সাথে ভালো একটি লেন্স ব্যবহার করতে পারেন তাহলে আরও বেটার। আমি এখানে ক্যাননের প্রাইম লেন্সটি ব্যবহার করতেছি 15mm 1.8 অ্যাপাচারের। তো এই লেন্সটা আপনারা ব্যবহার করতে পারেন, পোর্ট্রেট ছবির ক্ষেত্রে আপনাকে ভালো আউটপুট দেবে। এখন আসে যে এটা কারা ব্যবহার করবেন কিংবা কারা এই ক্যামেরাটা কিনতে পারেন। আপনি যদি একদম বিগিনার লেভেলে একদম শুরুর দিকে ক্যামেরা চালানো শিখতেছেন, মাত্র ডিএসএলআর ক্যামেরা আপনার মানে পছন্দ, কিংবা আপনি চাচ্ছেন যে ডিএসএলআর ক্যামেরা সম্বন্ধে কিছুই জানেন না, শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটা ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওর যে সুবিধাটা সেটা কিন্তু আপনারা এর কাছ থেকে ভালো আউটপুট পাবেন না, কারণ এটার মধ্যে কিন্তু এক্সট্রা মাইক লাগানোর কোনো অপশন নেই। অর্থাৎ এটার মধ্যে যে বিল্ডিং মাইকটি আছে এই মাইকটা দিয়ে আপনাকে মাইকের কাজ চালাতে হবে। আর এটা আপনারা ফুল এইচডি 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা আমি মনে করি যে মোটামুটি ভালো একটা আউটপুট আপনারা পাবেন এখান থেকে ভিডিওতে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইএসও, শাটার স্পিড এবং অ্যাপাচার আগেই সেট করে নিতে হবে, কারণ আপনি যখন ভিডিও অপশনে যাবেন তখন কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারবেন না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা চাইলে ক্যামেরাটা কিনতে পারেন। আর যদি আপনি একদম বিগিনার লেভেলের হন তাহলে এটা কিনতে পারেন। তবে আমি মনে করবো যদি আপনি ফটোগ্রাফি শিখতে চান, ভিডিওগ্রাফি না ফটোগ্রাফি শিখতে চান, তাহলে আপনারা এই ক্যামেরাটা মানে পারচেস করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি আরেকটু ভালো কিছু করতে চাই, তাহলে সেক্ষেত্রে একটু বাজেট বাড়িয়ে আপনি ভিডিওগ্রাফিও পাচ্ছেন, ফটোগ্রাফিও পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা নিকনের কিছু ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো নিতে পারেন। যেমন আপনার 5200D আছে, তারপর আপনার 5300D আছে, এই ক্যামেরাগুলো নিতে পারেন। বাজেট একটু বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ 30-এর উপরে আপনাকে বাজেট করতে হবে। তো এটা কাল দোকান ভেদে হয়তো দাম ভেরিফাই করতে পারে। আমার কাছে 26,000 টাকা নিচে, কিছু কিছু জায়গায় হয়তো 30,000 টাকাও নিতে পারে। এটা আপনার ক্যামেরার যেই কোয়ালিটি কিংবা আপনার যে ক্যামেরাটা যে দেশ থেকে আসতেছে সেই দেশের কোয়ালিটি হিসাব করে, কিংবা দেখা যায় যে যেহেতু এখন করোনার সময় এখন বাহির থেকে জিনিস আসাও বন্ধ আছে, এই কারণে দামটা একটু ভেরিফাই করতে পারে। তাই বলবো যে 26,000 টাকার নিচে মনে হয় না আপনাদের কাছে এই ক্যামেরাটার দাম নিবে। তো আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমার যে ব্যক্তিগত অপিনিয়ন কিংবা এই ক্যামেরার যে রিভিউ সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি ভিডিও শেষে কিছু ছবির স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, চাইলে আপনারা সেই স্যাম্পলগুলো দেখে একটা ধারণা নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্যামেরাটা আপনাদের কেনার জন্য উপযুক্ত হবে কিনা, কিংবা কী কাজের জন্য কিনবেন। আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আপনারা যদি ফটোগ্রাফি শিখতে চান কিংবা ফটোগ্রাফি সম্বন্ধে আপনার যদি কোনো আগ্রহ থাকে তাহলে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন। বাট ভিডিওগ্রাফির জন্য আপনারা এই ক্যামেরাটা না নেয় বেটার। তারপরে যদি আপনি মনে করেন যে আপনি ভিডিওগ্রাফি করবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাউন্ড সিস্টেম একটা ব্যবস্থা করে তারপর আপনারা এই ক্যামেরাটা পারচেস করতে পারেন। আশা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম কিংবা আমার যে অপিনিয়ন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে না লেগেছে কিংবা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন না নিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ক্যামেরাটা আপনারা যে কোনো ক্যামেরার দোকানে ইজি পেয়ে যাবেন। সো অবশ্যই সেখানে গিয়ে আপনারা খোঁজ করলে ক্যামেরাটা কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন নতুন একটি ভিডিও না নিয়ে আসা পর্যন্ত। গুড বাই।